বাংলাদেশ বঙ্গোপসাগরের তীর ঘেঁষে অবস্থিত একটা ছোট দেশ, যেটা চারদিকে ভারত। নদীমাতৃক এই দেশটা জিডিপি গ্রোথের দিক থেকে পৃথিবীর অন্যতম সেরা ছিল। অল্প কিছু দিনের মধ্যে দারিদ্রতার হার 42% থেকে 5% নেমে আসে এবং জিডিপি গ্রোথ 2004-এ 455 ছিল, আর 2023-এ সেটা 2551 হয়ে যায়। এটা সারা পৃথিবীর কাছে ইকোনমিক মিরাকল হিসেবে পরিচিতি ছিল। কিন্তু অগস্ট 2024-এ সারা দেশে একটা পলিটিক্যাল আনরেস্ট তৈরি হয় এবং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতা নেন। (2024) শেষ নাগাদ বাংলাদেশের খাদ্যদ্রব্যের যে ইনফ্লেশন রেট সেটা 11%-এ উঠে যায় এবং ফুড সিকিউরিটি ভীষণভাবে বিপন্ন হয়। খাদ্যদ্রব্যের দাম বেশ আপ ডাউন করা শুরু করে এবং গরিব এবং নিম্নবিত্ত মানুষের জন্য বেঁচে থাকাটা খুবই কষ্টকর হয়ে যায় এবং লোকজনের জীবনযাত্রাকে নানাভাবে হুমকির সম্মুখীন করে দেয় এবং দেশের মধ্যে বৈষম্যটা আরো বেশি করে বাড়ায় দেয়। বিশ্বব্যাংক বাংলাদেশকে লাল ক্যাটাগরিতে ফেলে দেয়। বাংলাদেশের $1 থেকে এখন 120 টাকা লাগে $1 কিনতে। বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ এখন $104 বিলিয়ন এবং বাংলাদেশের IMF এর কাছ থেকে $4.7 বিলিয়ন বেল আউট হিসেবে রিকোয়েস্ট করে। বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকে 4 নম্বর এবং IMF এর 6 নম্বর বৃহত্তম ঋণ গ্রহীতা। বাংলাদেশের এখন আনএমপ্লয়মেন্ট রেট মোটামুটি 18 থেকে 20%। তরুণ সমাজের বড় একটা অংশ কর্মহীন বেকার অবস্থায় আছে, তারা উৎপাদনশীল কাজে যুক্ত আছে এবং যার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ লিভিং স্ট্যান্ডার্ড দিন দিন কমে যাচ্ছে, ইনসিকিউরিটি বেড়ে যাচ্ছে, সমাজের মধ্যে লোকজনের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। এই অবস্থায় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যে ইকোনমিক মিরাকল ছিল সেখান থেকে কি বাংলাদেশ উদ্ধার হতে পারবে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশকে সেভ করতে পারবে? অথবা মিলিটারি কি বাংলাদেশের ক্ষমতা নিতে পারে কিনা? অথবা বাংলাদেশের এই যে ক্রাইসিস সেখান থেকে বাংলাদেশ সার্ভাইভ করতে পারে কিনা? (2024) হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে অনেক ছেলেপেলে রক্ত দিয়েছে, আহত হয়েছে 2-3 হাজার ছেলেপেলে এবং তাদের অভ্যুত্থানে হাসিনার 17 বছরের ফ্যাসিজম বাংলাদেশ ছেড়ে পালিয়ে পাকিস্তান চলে যায়, ভারতে চলে যায়, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। এবং ছাত্রদের যে অভ্যুত্থানটা ছিল সেটা বেসিক্যালি চাকরির জন্য কোটা বিরোধী মুভমেন্ট ছিল, সেটা পরবর্তীতে এক দফা দাবিতে চলে যায়। বাংলাদেশ 1971 সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের হাত ধরে স্বাধীনতা লাভ করে এবং স্বাধীনতা পরবর্তীতে শেখ মুজিবুর রহমান মুক্তিবাহিনীদের জন্য 30% কোটা প্রথা প্রচলন করে। সে কোটা প্রথা তখনকার সমাজের মুক্তিবাহিনীর যে অবদান ছিল সেটার জন্য
সমাজে খুব ভালোভাবে প্রশংসিত হয়েছিল। যে কোনো সভ্য সমাজে কোটা প্রথা প্রচলিত থাকে যাতে সমাজের বৈষম্য কমে যায়, কিন্তু বাংলাদেশে যেহেতু তরুণ সমাজের সংখ্যা বেশি, বেকারত্ব অনেক অনেক বেশি, চাকরির সুযোগ নাই, সুতরাং 2024-এ এসে কোটাটা বাংলাদেশের জন্য বড় একটা ডিসক্রিমিনেটরি টুল হিসাবে আবির্ভূত হয় এবং তারই ফল হিসেবে বাংলাদেশের অভ্যুত্থান হয় এবং আগস্টের এবং 4-5 তারিখে হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যায়। আগস্ট এবং 4 এবং 5 তারিখে 250 জন ছেলেপেলে জীবন দিয়েছিল এবং মোটামুটি 4,50,000-এর মতো ছেলেপেলেকে অ্যারেস্ট করা হয়েছিল, তেমন একটা কথা বলা হচ্ছে। এখন হাসিনা সরকার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে 84 বছর বয়স্ক ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতা নেয়। কিন্তু আমাদের যে ক্ষুদ্র ঋণের প্রবর্তক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এই যে রাজনীতিক সমস্যা, সেই সমস্যাটার সমাধান কি তিনি দিতে পারবেন কিনা। তার মন্ত্রী পরিষদে তিনি ব্যাংকার, লয়ার, রিটায়ার্ড আর্মি অফিসার এরকম নানা জনকে নিয়ে তিনি তার মন্ত্রিসভা গঠন করেছেন। কিন্তু সবকিছু স্বচ্ছভাবে যাচ্ছে না, সবকিছু স্মুথলি যাচ্ছে না। নানা জায়গাতে তিনি নানা রকম সমস্যা ফেস করছেন। ইসলামী হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, নানা অঙ্গন থেকে নানা দাবি আসছে। এই অবস্থায় হেফাজতে ইসলাম এবং জামাতে ইসলাম যাদেরকে আমাদের হাসিনা ব্যান করে দিতে চেয়েছিলেন, সেই তারাই এখন আমাদের এই সরকারে অনেক বড় একটা ভূমিকা রাখে। উনিশশো সালে জামাতে ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং শেখ হাসিনা সরকার 1971 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য তাদেরকে ব্যান করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু 2024-এ অন্তর্বর্তী সরকার তাদের ব্যানটা তুলে নেয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন তিনি জাতির আশা ভরসার প্রতীক হিসেবে সবকিছু ফুলফিল করবেন, কিন্তু আমরা যেটা দেখতে পাই গত 10 মাসে আমাদের বাংলাদেশের ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটিভ ইলেকশনের কথা আমরা খুব বেশি শুনতে পাই না। সমাজে জনগণের চাওয়াটার খুব বেশি প্রতিফলন হয় না, বরং আমরা দেখতে পাই যে প্রোপাগান্ডা ভিত্তিক অনেক কিছু বাংলাদেশে এখন ডমিনেট করছে। এই অবস্থায় আর্মি কি যেভাবে চলছে সেভাবে চলতে দেবে, নাকি তারা কোথাও ইন্টারভেন করতে পারে? এটা মনে রাখতে হবে, আমাদের বর্তমান সরকার বেসিক্যালি সামরিক বাহিনীর সমর্থন নিয়েই টিকে আছে। সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গত 10 মাস বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। পুলিশ এবং প্রশাসনের উপর জনগণের তেমন করে আস্থা নাই। এই অবস্থায় সেনাবাহিনী সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, কিন্তু গত অনেক দিন ধরে যেটা হচ্ছে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের জিডিপি 6.4 থেকে
অর্ধেক কমে 4-এর নিচে প্রজেক্ট করা হয়েছে। কর্মসংস্থান কমে যাচ্ছে, বিদেশি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি যে খুব বেশি ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে সেটা বলা যাবে না। বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট বেক্সিমকো গ্রুপ এবং তাদের 40,000 কর্মচারী চাকরি হারিয়েছে। এই যে এই অবস্থাগুলার এফেক্টগুলো বাংলাদেশের সমাজে তো চালু থাকবে। এই যে টেক্সটাইল সেক্টরের যে অসন্তোষ, বাংলাদেশের রপ্তানির 80% যেহেতু টেক্সটাইল সেক্টর থেকে আসে এবং সেখানে যেহেতু নানা রকমের অসন্তোষ দেখা দিয়েছে, সুতরাং বাংলাদেশের ইকোনমি কিভাবে সারভাইভ করবে, সামনে এখন যে নেগেটিভ এফেক্টগুলো আসছে সেগুলা কিভাবে তাদের সমস্যাগুলো থেকে বাংলাদেশ উত্তরিত হবে, সেটা এখন বড় একটা কোয়েশ্চেন। বাংলাদেশে বর্তমানে গ্যাস সংকট দেখা দিয়েছে। বাংলাদেশের যে বিদ্যুতের সংকট ছিল গত সরকারের সময়, সেই সংকটটা উত্তরিত হয়েছে এবং দেশে প্রচুর বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেশের উন্নয়নে এবং জিডিপিতে সেটা বিশাল ভূমিকা রেখেছে। এখন বাংলাদেশে গ্যাস সংকট প্রবল আকার দেখা দিয়েছে। প্রতিদিন প্রায় 500 মিলিয়ন কিউবিক ফিট শর্টেজ হয় এবং গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। প্রতিনিয়ত পত্রিকায় এগুলো হেডলাইন হচ্ছে। যেই যখন গ্যাসের দাম বাড়ছে, সেগুলো তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য 22% গ্যাসের দাম বেড়ে গেল, সেটা তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভালো কিছু না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বরং কি হয়ে যাবে, রিসেশনে চলে যাবে। বাংলাদেশের জ্বালানির বড় একটা অংশ ফসিল ফুয়েল থেকে আসে, মাত্র 2% আসে হচ্ছে কি রিনিউয়েবল এনার্জি থেকে। বিশ্বব্যাপী যেহেতু জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে, সুতরাং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা প্রচণ্ড রকমের হুমকির সম্মুখীন। খাদ্যদ্রব্যের মূল্য দিন দিন বেড়ে যাচ্ছে। ইনফ্লেশন 11% হিট করেছে। দেশের 3,70,00,000 মানুষ পর্যাপ্ত খাবার পায় না। এই অবস্থায় খাবারের দাম যদি বেড়ে যায়, ইনফ্লেশন যদি বেড়ে যায়, জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায়, বাংলাদেশের যারা দরিদ্র জনগোষ্ঠী যাদের কথা বলা হলো 3,70,00,000, তাদের সংখ্যা আরো বেড়ে যাবে। এবং সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাংকের যে পরিসংখ্যান সেটা বলছে 30 লক্ষ নতুন লোক দরিদ্র সীমায় চলে আসছে, পভার্টি লাইনে। আইএমএফ বাংলাদেশকে $4.7 বিলিয়ন দেওয়ার একটা প্রমিস করেছিল, কিন্তু সেখান থেকে তারা আবার ফেরত চলে যাচ্ছে। কারণ বাংলাদেশের আর্থিক সক্ষমতা অথবা বাংলাদেশের যে সম্ভাবনা, সেখানে তারা হয়তো বা খারাপ কিছু দেখতে পাচ্ছে। ব্যাংকে অবস্থা খুব খারাপ, যেটাকে বলে মন্দ ঋণ, সেটার সংখ্যা দিন দিন বাড়তে বাড়তে স্মরণকালে সর্ববৃহৎ হয়ে গেছে। বাংলাদেশে যে ডিফল্টেড লোন আছে সেটা প্রায় $11 বিলিয়ন। তার মানে কেউ লোন নিয়েছে, সে লোনের টাকা তারা আর ফেরত দেবে না।
বাংলাদেশ থেকে বছরে 2009 থেকে 2018 পর্যন্ত 8.3 বিলিয়ন ডলার করে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। সুইস ব্যাংকে এগুলা গিয়েছে বলে সেটা অনুমান করা হয়। 2021-এ বাংলাদেশের প্রায় 871 মিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক, যেটা প্রায় 912 মিলিয়ন ডলারের মতো, সেটা জমা হয়েছে। এই যে বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে, সেই পাচারের জন্যে কোন কোন দেশে যাচ্ছে? মালয়েশিয়া, ইংল্যান্ড, আমেরিকা, সুইজারল্যান্ড, ইটালি, নানা দেশে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ডলারের সংকট এবং আমাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলো যেহেতু কস্টলি, সেগুলো আমাদের জন্য সমস্যা হয়ে গেছে এবং আমাদের টাকাও দিন দিন কি হয়েছে, ডিভ্যালু হয়েছে। 50% ভ্যালু লুজ করেছে লাস্ট 2 ইয়ার্সে। 2 বছরের মধ্যে বাংলাদেশের টাকা তার মূল্যমান হারিয়েছে অর্ধেকের বেশি। এই যে ডিভ্যালুয়েশন, এটা বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যকে আরো বেশি চ্যালেঞ্জিং করে দিয়েছে। 2022-এর দিকেও বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল 44 বিলিয়ন ডলার, কিন্তু এখন সেটা এসে নেমেছে 26 বিলিয়ন ডলারে, এবং এটা বাংলাদেশের 3 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য এনাফ। সুতরাং বাংলাদেশের একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক অনেক খরচের খাত আছে, কিন্তু ইনকামটা তেমন করে নাই। অনেকটা আমাদের দারিদ্র্যের দুষ্ট চক্রের মতো, যে আমরা পুঁজি কোথায়, আমরা ইনভেস্ট করব কোথায়, আমাদের টাকা আসছে না, খরচটা বেশি হচ্ছে। গত সরকার অনেক অনেক অ্যাম্বিশাস প্রজেক্ট নিয়েছিল, ঢাকা মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পদ্মা ব্রিজ, এগুলো বেশিরভাগই অনেক অনেক বেশি টাকা খরচ করে করা হয়েছে, এবং যে পরিমাণ রিটার্ন বাংলাদেশের ইকোনমিতে দেওয়ার কথা, সেই পরিমাণ রিটার্ন বাংলাদেশের ইকোনমিতে যোগ করতে পারছে না। কারণ প্রজেক্ট ভায়াবিলিটি না চিন্তা করে বড় বড় দামি দামি প্রজেক্টগুলো নেওয়া হয়েছে যাতে লুটপাট বেশি করা যায়। বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক প্ল্যান্ট আছে, সেটা বাংলাদেশ 12.65 বিলিয়ন ডলার খরচ করে এটা ইমপ্লিমেন্ট করেছে, অথচ আমরা দেখেছি ভারতের সমমানের একটা প্রজেক্ট করতে 4 বিলিয়ন ডলার খরচ হয়েছে। সুতরাং দেখতে পাচ্ছি কেমন করে বাংলাদেশে টাকা পয়সা তছরূপ হচ্ছে। এই তছরূপ হওয়া, লুটপাট হওয়া বড় বড় প্রজেক্ট এবং এগুলোর যে ঋণ, সেগুলোর যে ঋণ পরিশোধ করা, সেগুলো বাংলাদেশের ইকোনমির উপর বিশাল রকমের চাপ সৃষ্টি করেছে। সাম্প্রদায়িক নানা রকমের দাঙ্গা হচ্ছে, জাতিগত দাঙ্গা হচ্ছে, নানা জায়গাতে মব হচ্ছে, ইকোনমির অবস্থা খারাপ, কর্মসংস্থানের ব্যবস্থা নাই, গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য যে নির্বাচন, সেই নির্বাচনের কথা এখনো তেমন করে বলা হচ্ছে না। রোহিঙ্গারা বাংলাদেশে প্রায় 10 থেকে 15 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে, তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর তেমন গ্রহণযোগ্য কোনো ব্যবস্থা এখনো নিতে পারেনি। আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে নানাভাবে বাংলাদেশের আর্থসামাজিক এবং জিওপলিটিক্যালি আনরেস্ট করার চেষ্টা হচ্ছে।
সারা পৃথিবীতে যেহেতু অশান্তি বিরাজ করছে, বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুটা তেমন করে কারো নজরে আসছে না। এখন রোহিঙ্গা সমস্যাটা বাংলাদেশে আবার অনেক বড় আকারে যদি এফেক্ট করে, সেক্ষেত্রে বাংলাদেশের ফলটা কোথায় আসবে, বাংলাদেশটা কোথায় গিয়ে দাঁড়াবে? চরমপন্থার আবির্ভাব হতে পারে, কারণ হচ্ছে সমাজে যখন অভাব অভিযোগ বেড়ে যায় তখন চরমপন্থাই চলে আসে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হলে, কর্মসংস্থানের ব্যবস্থা না হলে বাংলাদেশের সামনে বিকল্প পথ কি আছে? গণতান্ত্রিক পথে উত্তরিত হতে না পারলে, মেধা যোগ্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে, বক্তৃতা বিবৃতি দিয়ে বাংলাদেশ আর কতটুকু যেতে পারে? আমরা দেখেছি বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ কমে যেতে, জিডিপি কমে যেতে। সুতরাং সব দিক মিলায় আমাদের কাছে যেটা মনে হয়, বাংলাদেশের গন্তব্য কোন দিকে? আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ।